আমন্ত্রণ দেশ জনপদ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। দুটি গুম ও একটি হত্যা মামলায় সাবেক 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আর পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিকে আসামিদের বিচার দাবিতে বিক্ষোভ করছেন ভুক্তভোগী ও স্বজনরা। দর্শক, এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সাবরিনা, ট্রাইব্যুনালের সবশেষ খবর কি আমাদেরকে জানাবেন? মহান বিজয় দিবসের আগে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণার প্রস্তুতি চলছে। এ নিয়ে প্রশাসনের চূড়ান্ত পর্যায়ে কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। আর সঞ্জু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সঞ্জু, সিটি কর্পোরেশন ঘোষণার প্রক্রিয়া কত দূর এগিয়েছে এবং কি বলছেন সংশ্লিষ্টরা, আমাদেরকে জানাবেন। অতসী, দীর্ঘ বছরের বঞ্চনা এবং অপেক্ষার পারদ যেন এবার সত্যি গলতে শুরু করেছে। গণবিজ্ঞপ্তি জারির পর বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে সিটি কর্পোরেশন হিসেবে। এমনই ঘোষণা কিন্তু দিয়েছেন মন্ত্রণালয় থেকে স্থানীয় ভাবে পরিদর্শন করতে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান। তিনি গত সোমবার কিন্তু বগুড়ায় শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে কিন্তু বগুড়ায় এসেছিলেন এবং প্রশাসনিক যে পুনর্বিন্যাস সহ সচিব পর্যায়ে যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য তারা কিন্তু এই পরিদর্শন শেষে বগুড়াবাসীকে জানিয়ে গেছেন যে আগামী বিজয় দিবসের আগেই বগুড়াকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন ঘোষণা করা হচ্ছে। অথচ আসলে বগুড়া শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি সব দিক থেকেই সমৃদ্ধ হলে শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে বছরের পর বছর সিটি কর্পোরেশনের হিসেবে যোগ্যতা অর্জন করলেও কিন্তু এই বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা দেওয়া হয়নি। যুগ্ম সচিব যেটি জানিয়েছিলেন যে আসলে একটি পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত করার জন্য 8টি শর্ত পূরণ করতে হয়, যার সবকটাই কিন্তু পূরণ করেছে এই বগুড়া। বছরে 5 কোটি টাকা রাজস্ব আয় যেখানে শর্ত ছিল, সেখানে বগুড়া পৌরসভার বার্ষিক রাজস্ব আয় গড়ে 45 কোটি টাকা। শুধু তাই নয়, এই বগুড়ায় ছোট বড় প্রায় 20,000-এর বেশি কলকারখানা রয়েছে। এছাড়াও বগুড়া পৌরসভার জনসংখ্যা বর্তমানে 10 লাখেরও বেশি। সব মিলিয়ে বগুড়াবাসীর সিটি কর্পোরেশনের যে চাওয়া, সেই চাওয়া কিন্তু ছিল দীর্ঘ বছরের। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহজাহান আলম রিপনের সাথে। জনাব রিপন, আমাদের বগুড়াবাসীর জন্য অবশ্যই এটি একটি স্বস্তির খবর, খুশির খবর। সিটি কর্পোরেশন ঘোষণার যে অগ্রগতি, তা এখন কোন পর্যায়ে রয়েছে এবং আমরা জেনেছি বিজয় দিবসের আগে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। আপনাদের কাছে অফিসিয়ালি কোনো তথ্য আছে কিনা? আপনারা যেমনটি জানেন, আসলে বগুড়া উত্তরাঞ্চলের একটি বিজনেস হাব, অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর এবং বগুড়া পৌরসভা দেশের প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী পৌরসভা। 1876 সালে এই পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে এবং বর্তমানে বাংলাদেশের সবচাইতে বৃহৎ পৌরসভা। এমনকি 2-3টি সিটি কর্পোরেশনের থেকেও এরিয়া, লোকসংখ্যা বা অন্যান্য ক্ষেত্রে অনেক বড়। সুতরাং সিটি কর্পোরেশন হওয়ার যেসব ক্রাইটেরিয়া, সেই সব ক্রাইটেরিয়া বা শর্ত অনেক আগেই এই বগুড়া পৌরসভা তা ফুলফিল করেছে। সুতরাং এটা হওয়ারই ছিল। এটা শুধু এলাকাবাসীর দাবি না, এটা আসলে সময়েরও দাবি ছিল যে বগুড়া সিটি কর্পোরেশন হয়ে যাবে। তো তারই প্রক্রিয়ায় আপনারা যেটা দেখেছেন, সর্বশেষ আমাদের সিটি কর্পোরেশন শাখার যিনি যুগ্ম সচিব জনাব হাফিজুল্লাহ খান স্যার, তিনি পরিদর্শন করেছেন।
সচিব কমিটিতে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত সচিব কমিটিতে প্রতিবেদন প্রদানের জন্য তিনি এখানে পরিদর্শন করেছেন এবং তিনি খুব শীঘ্রই প্রতিবেদন প্রদান করবেন এবং সচিব কমিটিতে এটি উত্থাপন করা হবে এবং আশা করছি আমরা যে প্রক্রিয়ার আমরা শেষের দিকে আছি। জনাব রিপন, আপনাকে ধন্যবাদ। অতসী, আসলে শুনছিলেন যে বগুড়াবাসীর, বগুড়ার সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি বেসরকারি সকল কর্মকর্তাই কিন্তু আজ অপেক্ষায় রয়েছে সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ার আনুষ্ঠানিক ঘোষণার। এর আগে গত 10 এপ্রিল কিন্তু গণবিজ্ঞপ্তি জারির আদেশ দেয় মন্ত্রণালয়। এরপর বগুড়া জেলা প্রশাসক স্থানীয়ভাবে এলাকা পুনর্বিন্যাস সহ সার্বিক একটি প্রতিবেদন কিন্তু ইতিমধ্যে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। একটি বাস্তব চিত্রের কথা বলি অতসী, যে বগুড়া পৌরসভা প্রথম শ্রেণীর একটি পৌরসভা হলেও এই বগুড়ায় এখনো কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আমাদের দেখা মেলে বেহাল সড়কের অবস্থা, ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা। বগুড়া শহরের বেশিরভাগ সড়কেই এখনো কিন্তু খানা খন্দ রয়েছে। যেই পরিমাণ জনসংখ্যা এই পৌর এলাকায়, সেই পরিমাণ উন্নয়ন কিন্তু বাজেট বরাদ্দ কিংবা বাজেট বৈষম্যে প্রতি বছরই কিন্তু সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা সিটি কর্পোরেশন ঘোষণার মাধ্যমে এই অঞ্চলের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই অঞ্চলের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। অতসী, সিটি কর্পোরেশন ঘোষণার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। দেশজুড়ে নানা আয়োজনে পালন করা হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিনটি উপলক্ষে সরকারি বেসরকারিভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীর হাতিরঝিলে শোভাযাত্রা হয়ে করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই রয়েছে এইচ হিমেল, এছাড়াও রয়েছেন আমাদের সহকর্মী ময়মনসিংহ মুন্সিগঞ্জ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ এবং সুমিত সরকার সুমন। আমরা সকলের সাথে যুক্ত হচ্ছি। আমরা প্রথমেই চলে যাচ্ছি হিমেলের কাছে। হিমেল, শোভাযাত্রা থেকে কি বলা হচ্ছে এবং সার্বিক আয়োজন সম্পর্কে জানাবেন। হারিয়ে অসংখ্য পরিবার পথে বসে গেছে, যাদের অসহনীয় অবস্থা অবর্ণনীয় নজির রয়েছে। সড়ক দুর্ঘটনার বন্ধুত্ব বরণ করা ব্যক্তিদের পরিবারের অবস্থা আরো করুন, আরো শোচনীয়। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে 5 থেকে 29 বছর বয়সী মানুষ, অর্থাৎ সম্ভাবনাময় শিশু, কিশোর এবং সমাজ। এই মুহূর্তে রয়েছে যে রাজধানী তেজগাঁও সড়ক ও জনপথ অধিদপ্তর রয়েছে, সেই অধিদপ্তরে এখানে কিন্তু আজ যে নিরাপদ সড়ক দিবস 2025 সেটি কিন্তু উদযাপিত হচ্ছে এবং সকাল 10টায় কিন্তু এখানে শোভাযাত্রা রিলি হয় এবং তারপর কিন্তু এখানে যে অডিটোরিয়াম রয়েছে তেজগাঁয় সড়ক ও জনপথ অধিদপ্তরের যে অডিটোরিয়াম, সেখানে কিন্তু আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই আলোচনায় যে প্রধান যে অতিথি সেতু এবং সড়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু এই মুহূর্তে মঞ্চে উপস্থিত হয়েছেন এবং সাথে কিন্তু সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের যে অধিদপ্তরের যে সচিব রয়েছেন, ওনারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। সকাল 10টায় শোভাযাত্রার পরপর কিন্তু সকাল 11টায় কিন্তু এই যে আলোচনা সভা, সেই আলোচনা সভা কিন্তু শুরু হয়। আজকের যে নিরাপদ সড়ক দিবস, সেটি যে প্রতিবদ্ধ বিষয় মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু এই 2025 যে দিবস, নিরাপদ সড়ক দিবস, সেটি কিন্তু পালিত হচ্ছে। এখানে বাংলাদেশের যে এই যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের সেতু এবং জনপথ যে মন্ত্রণালয় রয়েছে, সেটির যে বিভিন্ন কর্মকর্তারা আছেন, বিভিন্ন কর্মকর্তা কিন্তু এই মুহূর্তে তারা উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানকার নিরাপদ সড়কের বিষয়ে যে আলোচনা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাননীয় উপদেষ্টা কিন্তু রয়েছেন, তিনি বাংলাদেশ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন এবং সেতু এবং মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ ফাউজুল কবির। এখানে উনি ছাড়াও কিন্তু ওনার বিশেষ সহকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন কোদা বক্স, তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে
কিন্তু বিভিন্ন অফিসের যে কর্মকর্তারা আছে তারাও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং আলোচনা সভা কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই মুহূর্তে কিন্তু সূচনা বক্তব্য চলছে। সব মিলিয়ে বলা যায় সকাল 10টায় শোভাযাত্রার পর তেজগাঁয়ের যে জনপদ এবং জনপদ অধিদপ্তরের যে অডিটোরিয়াম রয়েছে সেখানে নিরাপদ সড়ককে ঘিরে কিন্তু আলোচনা সভা হচ্ছে। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনি জানাবেন শোভাযাত্রা এবং এই 2025 নিরাপদ সড়ক দিবসের সর্বশেষ অবস্থা। ইমেল নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিন্তু দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা প্রতি বছরই দেখি জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নানা আয়োজন থাকে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ, নাগরিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে শুধু দিবসের মধ্যে আবদ্ধ রেখে কিন্তু নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব নয়, সেই বিষয়টি তারা বরাবরই বলে আসছেন। এবারও কিন্তু তারা এই বিষয়টি বলছিলেন। অর্থাৎ আমরা যদি একটি পরিসংখ্যান শুধুমাত্র দেই, অর্থাৎ বিভাগীয় শহর ময়মনসিংহের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 2024 সালে কিন্তু 323টি সড়ক দুর্ঘটনায় 265 জনের প্রাণহানির মতো ঘটনা ঘটেছে। এছাড়াও একই দুর্ঘটনায় প্রায় 500 জনের মতো মানুষ কিন্তু আহত অবস্থায় করুণ জীবনযাপন করছেন। অর্থাৎ এই বিষয়টি নিয়ে সাধারণ নাগরিক নেতৃবৃন্দরা সবসময় তারা প্রতিবাদ করছেন এবং মানুষকে সচেতন হওয়ার আহ্বান কিন্তু জানাচ্ছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তাদেরকে কিন্তু বারবার বলছিলেন যে এই মহাসড়কে অবৈধ যানবাহন যেন অহরহভাবে চলাচল না করে সেই বিষয়ে যেন তারা নজরদারি বাড়ান। অর্থাৎ আমরা দেখেছি যে এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে কিন্তু 3 হুইলার সহ অবৈধ যে যানবাহন রয়েছে মহাসড়কে, সেই কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো প্রায় সময় ঘটছে। সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা যদি আমাদের সাথে একজন ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন জাহিদুল ইসলাম জানতে চাই যে বিগত 24 সালে কিন্তু আমরা দেখেছি 323টি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, প্রায় 265 জন মানুষ সেখানে মারা গেছেন। অর্থাৎ এই দুর্ঘটনা ঘটার কারণ হিসেবে আপনি কি মনে করেন এবং কি কারণে আসলে প্রতিনিয়ত এইসব দুর্ঘটনা ঘটছে এবং এ থেকে কিছুটা হলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, সেই দুর্ঘটনা রোধে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ ভাইয়া। বাংলাদেশের জেলা পুলিশ ময়মনসিংহের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমাদের দৃষ্টিতে অর্থাৎ আমাদের চালক ভাইরা যারা আছেন রাস্তায় গাড়ি চালান, তারা অনেক সময় অসতর্কতা গাড়ি চালান। অনেক সময় দেখেন যে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছে, আবার অনেক সময় যে একটা ট্রিপ তার মারার পরে রেস্ট নেওয়ার কথা, সে যথার্থ রেস্টটা নিয়ে আবার সে ট্রিপে যাচ্ছে, এসে দেখেন অনেক সময় ঘুম চলে আসছে, অসতর্কতা গাড়ি চলে হচ্ছে। আবার আমাদেরকে অবৈধ যে ইজি বাইক, যে মোটর চালিত মিশুক আছে, এগুলো তো হাইওয়েতে চলে আসছে। হাইওয়েতে আসার ফলে দেখা যায় যে হাইওয়েতে এরা অনেক সময় উল্টা পথে যায়, আবার যেখানে ইউটার্ন নিষেধ সেখানে ইউটার্ন নিচ্ছে। এতে দেখা যায় যে আমাদের দ্রুতগামী যে গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো, ওরা ঠিক মতো গাড়ি চালাতে পারে না, পরে অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। আবার আমাদের চালক ভাইদের ভিতরে একটা অসময় প্রতিযোগিতা থাকে গাড়ি চালানোর ক্ষেত্রে, যে কে কার আগে যাবে, এইরকম একটা ই থাকে। আবার আমাদের যাত্রী ভাইদের তো সচেতন, যেখানে রাস্তা পারাপার নিষেধ, তারা সেখান থেকে রাস্তা পারাপার। তিনি বলছিলেন যে আসলে নানান কারণে অর্থাৎ চালকদের অসচেতনতা এবং অসুস্থ প্রতিযোগিতার কারণে কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে সড়ক নিরাপদ যে আইন রয়েছে সেই আইনের যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে ততদিন পর্যন্ত এই সড়ক দুর্ঘটনা কিন্তু কোনোভাবেই রোধ করা সম্ভব হবে না, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। অর্থাৎ আইনের যথাযথ প্রয়োগ সেটি করার তাগিদ কিন্তু তারা দিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। লক্ষ্মীপুর ও ঝালকাঠিতে নিষিদ্ধ সময় অব্যাহত আছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা। প্রশাসনের অভিযানের পরও থামছে না এই অবৈধ কর্মকাণ্ড। এতে হুমকির মুখে পড়ছে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম। পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম ও নাইম হাসান ইমন। প্রথমেই যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল, নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ার কারণটি কি বলছে প্রশাসন ও জেলেরা, জানাবেন। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে
মা ইলিশ প্রজননের জন্য অক্টোবরের 4 তারিখ থেকে আগস্টের 25 তারিখ পর্যন্ত মাছ ধরা বন্ধ রয়েছে। এই 22 দিন মেঘনা নদীতে যে কোনো ধরনের মাছ ধরার নৌকা জাল ফেলা সম্পূর্ণ নিষেধ রয়েছে। এই অভিযানকে সফল করার জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড সহ অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরও সেই কাজে সহায়তা করছে। আমাদেরকে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরে এই পর্যন্ত 201টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে প্রায় 1230 কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে এবং প্রায় 13 লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। এছাড়া 10 জন জেলেকে জরিমানা দেওয়া হয়েছে। তো আমরা এখানকার যে নদীতে ঘুরেছি এবং জেলেদের সাথে কথা বলেছি এবং এখানকার যে সাধারণ মানুষ তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে লক্ষ্মীপুরের দিনের বেলায় ইলিশ মাছ নদীতে জেলেরা না ধরলেও রাতের বেলায় ইলিশ মাছ নদীটা অনেকটা অরক্ষিত থেকে যাচ্ছে এবং কিছু কিছু এলাকার জেলেরা নদীতে নেমে মাছ ধরছে এবং কিছু কিছু ঘাটে মাছ বিক্রি করেছে। আমরা এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা কোস্টগার্ডের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা রাতের বেলা অভিযান পরিচালনা করে থাকেন এবং বেশিরভাগই 50 থেকে 60টি অভিযান রাতের বেলা পরিচালিত হয়েছে। রাতের বেলা যেহেতু আলো অন্ধকার থাকে এই কারণে আসলে জেলেরা যারা অভিযান পরিচালনা করে তারা নদীর অনেক অংশ দেখতে পারেন না। যেহেতু লক্ষ্মীপুরের যে ইসুলি থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত প্রায় 60 কিলোমিটার যে মৎস্য পর্যটন এলাকা, এই এলাকা বৃহৎ এলাকা হওয়ার কারণে সেখানে হয়তোবা তারা কিছু কিছু এলাকায় মাছ ধরতে পারে, কিন্তু তাদের পক্ষে রাত্রেবেলা সবটুকু অংশ পাহাড়ে সম্ভব হচ্ছে না। এছাড়া যে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে এই যে 22 দিন ধরে জেলেরা মাছ ধরছে না এবং তাদেরকে প্রণোদনা হিসেবে প্রায় 11,000 মেট্রিক টন চাল বিতরণ করেছেন। প্রায় 40,000 যে কার্ডধারী জেলে রয়েছে প্রত্যেককে 25 কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আমাদেরকে যে লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন যে লক্ষ্মীপুরে নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 53,000, 40,000 জেলের কার্ড রয়েছে। বাকি জেলেদের এখন পর্যন্ত কার্ড নেই, তারা কার্ড পায় নাই। যারা কার্ড পায় নাই তারা ইলিশের প্রণোদনা ছিল সেটি তারা ছিল। লক্ষ্মীপুরের সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব জালকাঠিতে রয়েছে ইমন, তিনি জানাবেন যে সেখানকার খবর। জি ধন্যবাদ সাইফুল। আপনি যেমনটি বলছিলেন এই নিষেধাজ্ঞা যে 22 দিন চলতে মা ইলিশের, এই আজকে 19তম দিন আর বাকি আছে মাত্র 3 দিন। আমরা রয়েছি জালকাঠির যে সদর উপজেলার যে সুগন্ধা নদী, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। এখন নদী বর্তমানে ফাঁকা রয়েছে, কোনো জেলেরা মাছ শিকার করছে না। তবে আমরা দেখেছি যে গত কয়েকদিনে যে বিভিন্ন পয়েন্টে যেখানে অভিযান চলে না সেখানে জেলেরা মাছ শিকার করে থাকে। তবে জেলেদের একটি অভিযোগ রয়েছে যে জেলেরা যারা প্রকৃত জেলে তারা জানিয়েছেন যে তারা মাছ শিকার করছে না, মৌসুমী জেলেরা মাছ শিকার করছে। তবে আমরা জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে যাদেরকে আটক করা হয়েছে আসলে তারা কেউই মৌসুমী জেলে না, সবাই হচ্ছে যে প্রকৃত জেলে। আর জেলেদের আরেকটি অভিযোগ রয়েছে যে জেলেদেরকে যে 22 কেজি এই যে 22 দিন নিষেধাজ্ঞার মধ্যে যে 25 কেজি চাল দেওয়া হয়, তবে এই 25 কেজি চালের মধ্যে তারা পেয়েছে কেউ 22 কেজি, কেউ 23 কেজি, তারা 25 কেজি চাল পায়নি। তবে আরেকটা জেলেদের অভিযোগ রয়েছে যে রাজাপুর উপজেলার যে বড়ইয়া এবং মঠবাড়ি ইউনিয়নের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, জেলেরা যে 25 কেজি চাল আনতে গেছে তখন তাদের কাছ থেকে 50 টাকা করে নেওয়া হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন একজন মৎস্য কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলবো যে আপনাদের যে এই যে 22 দিন নিষেধাজ্ঞা যে ইলিশের যে 22 নিষেধাজ্ঞা যে আজকে 19তম দিন, এই 19তম দিনে আপনাদের সফলতা এবং ব্যর্থতা কি কি আমাদের জানাবেন। ধন্যবাদ। মা ইলিশ সংরক্ষণ অভিযান 2025-এ জেলা টাস্ক ফোর্স কমিটির সম্মিলিত প্রচেষ্টায় সুযোগ্য জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে আমাদের 19তম দিনের আজকের এই অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা চেষ্টা করছি 8টি টিম প্রতিনিয়ত 24 ঘন্টায় অভিযানে পরিচালনা করতে।
আমাদের জেলা মৎস্য কর্মকর্তার সুদক্ষ নেতৃত্বে আমাদের এই টিম পরিচালিত হচ্ছে। তারপরে দিয়েও কিছু মানে বিপদগামী জেলে আছে, তারা হয়তো সুযোগের সন্ধানী, তারা সুযোগের অপেক্ষায় থাকে, কারণ আমাদের জনবল একটু সংকট রয়েছে। তারপরে দিয়েও আমরা চেষ্টা করতেছি যে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার ব্যাটালিয়ন সহ সর্বোপরি জনসাধারণের যে এই সার্বিক প্রচেষ্টা, বিশেষ করে সাংবাদিকদের যে এই সহযোগিতা, তারাও আমাদেরকে তথ্য দিয়ে সার্বক্ষণিকভাবে আমাদেরকে যেখানে যেখানে কোনো তথ্য থাকতো আমরা চেষ্টা করেছি তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমাদের যে এই মাইলি সংরক্ষণ কার্যক্রম 2025 সফলভাবে বাস্তবায়ন করার জন্য। তারপরে দিয়েও আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে, কিছু বাধা আছে। আশা করি যে আমাদের এই সকল প্রতিবন্ধকতা সামনের যেই অভিযান আসবে সেটাতে আমরা মানে আমরা উত্তরণ করতে পারবো এবং সার্বিকভাবে আমাদের যেই লক্ষ্য সোনালী মানে ইলিশে আমাদের ভরে উঠবে আমাদের এই দেশ, আমাদের আগের যে ইলিশের প্রাচুর্যতা সেটা ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা চেষ্টা করতেছি সামনের যে 3 দিন রয়েছে আপনাদের সকলের সহযোগিতা ঝালকাঠিবাসীর প্রতি অনুরোধ থাকবে, জেলে ভাইদের প্রতি অনুরোধ থাকবে, এই 3টা দিনও যাতে আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন মৎস্য কর্মকর্তার সঙ্গে। আর এছাড়া আমরা দেখেছি যে অভিযানের মধ্যে যে মৎস্য কর্মকর্তার যে টিমগুলো যে অভিযান চালিয়েছে, যেসব অসাধু জেলেরা যে মাছ শিকার করেছে, ইতিমধ্যে বেশ কয়েকজন হামলার শিকার হয়েছে, আহত হয়েছে। গতকালকেও এই সদর উপজেলার অভিযানের সময় দুপুরের বেলা 2 জন আহত হয়েছে। এই নিষেধাজ্ঞার সময় যারা মাছ শিকার করছে তাদেরকে যারা এই মৎস্য কর্মকর্তাদের উপর হামলা করেছে। আর এছাড়া আমরা দেখেছি যে যেসব মানে বেশ কয়েকজন জেলেরা মিলে দেখা যাচ্ছে 15 থেকে 20 জন জেলেরা একত্রে হয়ে এই মৎস্য কর্মকর্তাদের উপরই অ্যাটাক করে। আর এছাড়া আমরা দেখেছি যে সুগন্ধা এবং বিষখালীর কিছু কিছু অংশে এই মাছ শিকার করে থাকে, তারপর যখন এই মৎস্য কর্মকর্তা যায় তখন তারা পালিয়ে যায়। তো এ ছিল আমার কাছে নিষেধাজ্ঞার মধ্যে যে মাছ শিকারের এ পর্যন্ত খবর। জাতীয় নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ চলছে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। কর্মশালা উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ বিষয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, কি বললেন সিইসি, বিস্তারিত জানাবেন? অতসী মূলত আসলে 9:30টার দিকে এই নির্বাচন যে প্রশিক্ষণ ভবনটি রয়েছে সেই প্রশিক্ষণ ভবনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত যে প্রশিক্ষণ কার্যক্রমটি সেটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং তার সাথে অন্যান্য যে নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা ছিলেন এবং নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তো এই উপজেলা নির্বাহী কর্মকর্তারাই মূলত নির্বাচনী কার্যক্রমে মূল দায়িত্বটি পালন করে থাকেন, এমনটাই কিন্তু আজকে নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার তিনিও জানিয়েছেন এবং তিনি আসলে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনা প্রদান করেছেন এবং তারা সবচেয়ে বেশি যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন যে বাংলাদেশ যে বর্তমান অবস্থানে আসলে দাঁড়িয়েছে, জাতি হিসাবে আমরা যে অনেকটা পিছিয়ে গিয়েছি মূলত একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের অভাবে। তো তারা বলছেন যে এখন যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেই নতুন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় সামনের দিকে এগিয়ে যেতে একটি গ্রহণযোগ্য, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই এবং এই নির্বাচনটি মূলত আসলে নির্বাচন কমিশনকেই উপহার দিতে হবে এবং এই নির্বাচন কমিশন যাদের মাধ্যমে নির্বাচনের কার্যক্রমটি পরিচালনা করে থাকেন তাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকাটি আসলে এই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এবং তাদেরকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করতে হবে বলে কিন্তু নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তিনি বলছেন যে ভোট আসলে একটি আমানত এবং এই আমানতের যাতে খেয়ানত না হয় সে বিষয়ে কিন্তু বারবার হুঁশিয়ারি দিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এবং একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার যে বিষয়টি বলেছেন যে অন্যান্য সময় দেখা যেত যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে নির্বাচনকে কেন্দ্র করে তখন আসলে ঘটনাটি শেষ হওয়ার পর মূলত যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকেন তারা গিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে তিনি এবছর আসলে জোর দিয়েছেন যাতে এরকম ঘটনা না ঘটে, যে কোনো ঘটনা, যে কোনো অপ্রীতিকর ঘটনার শুরুতেই যাতে এটি সমাধান করা যায় সে বিষয়ে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন
কমিশনার, এবং তারা বলছেন যে করেই হোক কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো ধরনের অনৈতিক চাপ নির্বাচনী কর্মকর্তাদেরকে দেয়া হবে না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা বলছেন যে নীতিতে অটল থেকে, আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতিকে একটি ভালো সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছুই কিন্তু করতে হবে নির্ভয়ে এবং নিষ্ঠার সাথে। এবং তারা বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এজন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছেন এবং নির্বাচন কমিশন স্বয়ং নিজেও কারো চাপের কাছে নতি স্বীকার করছেন না। ভবিষ্যতেও নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের চাপ তারা অনুভব করছেন না এবং কোনো ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করবেন না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং তারা সবাই মিলে আশা প্রকাশ করছেন যে আগামী একটি সুন্দর নির্বাচন উপহার দিতে যাচ্ছেন জাতিকে এবং যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন সরকারের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্রের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে, এমনটাই কিন্তু এই নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে প্রত্যাশা করা হয়েছে। তো অবশ্যই এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। জুনায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাহী অফিসারদের একটি প্রশিক্ষণ হতে যাচ্ছে বা চলছে, সেই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দিনাজপুরে শ্যামা পূজা উপলক্ষে চলছে ঐতিহ্যবাহী মেলা। পূজা ঘিরে পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায় তৈরি হচ্ছে উৎসব মুখর পরিবেশ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, মেলার সামগ্রিক পরিবেশ কেমন দেখছেন? ভক্ত দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, জানাবেন। দিনাজপুরে হিন্দু ধর্মাবলীদের সে দ্বিতীয় বৃহত্তম পূজা কালী পূজা, শ্যামা কালী পূজা অনুষ্ঠিত হয়েছে গত 2 দিন আগে। আজকে সেই মেলাকে পূজাকে কেন্দ্র করে শত বছর ধরেই কিন্তু এই দিনাজপুরের ফুলবাড়ি শ্যামাকালী মন্দিরে এই পূজাকে কেন্দ্র করে মেলা অনুষ্ঠিত হয় এবং মেলাতে পর্যাপ্ত পরিমাণে দর্শনার্থী এবং এই বিভিন্ন শ্রেণীর লোকজনের কিন্তু উপস্থিতি লক্ষ্য করার মতো। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এখানে সব ধরনের যে হরেক রকমের যে মাল নিয়ে ক্রেতারা এখানে কিন্তু কেনাকাটা করছে এবং বিক্রেতারা নিয়ে এসছে। তো এখানে মেলা কমিটির যারা দর্শনার্থী আছে, একজন দর্শনার্থী আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে আসলে এই মেলাটা সম্বন্ধে একটু আমাদের বলবেন, কেমন মেলা হবে? এই মেলা আমরা ছোটবেলা দেখছি, 100 বছর ধরে চলছে মেলা। এখানে লোকজন মেলা আমাদের মোটামুটি 1 মাস চলতো আগে, এখন একটু জায়গাও ফট হয়ে গেছে এই কারণে। আর মেলাও চলে 15 দিন চলে, 10-15 দিন চলে। উনি জানালেন যে আসলে মেলাটা 1 মাসের মেলা, কিন্তু মেলাটি জায়গা সংকট ধীরে ধীরে জনগণ মানুষের সমাগম বৃদ্ধি পাওয়ার কারণে এবং এখানে জায়গার যে সংকট সৃষ্টি হওয়ার কারণে চলে। তো আমি একটু কথা বলবো এখানকার যে কমিটির একজন মেম্বার আছেন, আপনি জানাবেন আসলে মেলাকে কেন্দ্র করে আপনি কি ধরনের ব্যবস্থা নিয়েছেন? এখানে প্রশাসনিকভাবে যত রকমের ব্যবস্থা আছে আমাদের কমিটির লোকজন আমরা সম্পূর্ণভাবে উপস্থিত। থানাকে অবগত করা আছে, টিউনের স্যারকে অবগত করা আছে আমাদের চিঠির মাধ্যমে। এনারাও আমাদের কাছে মাঝে মাঝে আসতেছেন, এসে আমাদেরকে সহযোগিতা করতেছেন, দেখে যাচ্ছেন এখানে কি পরিস্থিতি আছে, কি অবস্থা আছে। গতকাল রাতেও আসছিলেন, এবং আজকেও আসবে, মানে আসার কথা আছে, তাহলে আজকেও আসবেন ওনারা আর কি। এগুলা সহযোগিতা ওনারা করছেন বাইরে থেকে এবং এখানকার আশপাশকার দলীয়ভাবে যত রকমের সবাই আছে সবাই আমাদেরকে সহযোগিতা করে। এটা আমাদের জন্ম থেকে আমরা দেখে আসতেছি, সবাই সহযোগিতা করে এবং সবার মিলমিশের মাধ্যমে এই উৎসবটাকে উৎসবের মতন করে করা হয়। ওনারা জানালেন যে আসলে সম্পূর্ণভাবে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে দিয়ে মেলা পরিচালিত হয় এবং মেলাটি যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য সব ধর্মের লোকজনই কিন্তু এবং এখানকার রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা আছে তারাও কিন্তু তাদেরকে সহায়তা করে। তো সেইরকম কিন্তু আমাদের বলছেন। আমার এই মেলা কমিটির যে সভাপতি একটু আছেন আমাদের কাছে, একটু আমরা জানবো এই মেলাটার সম্বন্ধে একটু আমাদের বলবেন। মেলা তো প্রতি বছরই হয়, কালী পুজো যেমন প্রতি বছর হয়, মেলা প্রতি বছর হয় এবং অত্যন্ত জাঁকজমকপূর্ণ মেলা হয়। বামরদের সমাবেশ ঘটে খুব ব্যাপকভাবে এবং এই মেলাটা প্রায় 7 দিন থেকে 10 দিন চলে। লোক সমাগম ভালো হয়, ছেলে মেয়েরা ভালো আসে এবং নিরাপত্তার প্রচুর ব্যবস্থা আছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকে না, নিরাপত্তা প্রচুর আমরা দিয়ে থাকি। মেলাটা ভালোই চলে, আরো কয়েকদিন চলবে এবং মেলাটার জন্য মন্দিরটা আমাদের জাঁকজমকপূর্ণ থাকে। বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে এবং আসে যাওয়া আসা করে, কেনাকাটা। ধন্যবাদ। উনি আসলে বললেন যে সম্প্রতি সৌহার্দ্যের মধ্যে দিয়ে এই মেলা এখানে প্রচলিত হয়ে আসছে। তো আজকে পশু বলি হচ্ছে, বলির শেষে এই মেলাটি আরো 2 দিন আরো জাঁকজমক হয়ে চলবে এমনটি তারা জানিয়েছে। তো আমার
এই দিনাজপুর থেকে কালী মেলা নিয়ে এই বিস্তারিত।